গতকাল এই অনুষ্ঠান হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তার বক্তব্য নিয়ে। আজকে সেই বক্তব্য বিরুদ্ধে কোর্টে চলে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যের প্রেক্ষিতে কোর্ট যাতে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই জন্য হাইকোর্টে আজকে আবেদন জানালেন বিকাশবাবু। তাকে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি টি.এস. শিবগামানাম। দেখুন, আমি চিফ জাস্টিসকে পেলাম না, সামনে সুব্রতদাকে পেলাম। আমি শুধু এটুকু বললাম, এটা আমার মনের ভাবনা, কথায় কথায় লোকের চাকরি খাবেন না। নিয়োগ দুর্নীতির মামলা এখনো অবধি আদালতের নির্দেশে চাকরি গেছে ৪,২৩৩ জনের। মঙ্গলবার সেই চাকরিচ্যুতদের হয়ে এই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘন্টার মধ্যে তা নিয়ে আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাকে হলফনামা দাখিলের পরামর্শ দিয়েছে আদালত। ইলিগ্যালিটিকে লিগ্যালাইজ করার কথা যে মুখ্যমন্ত্রী বলছেন এবং আদালতে মামলা পেন্ডিং আছে এটা জানা সত্ত্বেও এবং আদালতকে উদ্দেশ্য করে যেহেতু চিফ জাস্টিস নেই তাই আরেকজন বিচারপতি যিনি উপস্থিত আছেন তাকে উদ্দেশ্য করে এই ধরনের কথাবার্তা বলা, যেটা আদালতের পক্ষে অমর্যাদাকর এবং তাতে করে আমার মনে হচ্ছে যে আদালতের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করেছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতির মামলায় সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেছে ৮৪২ জন গ্রুপ সি কর্মীর। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যান চাকরি যাওয়া প্রার্থীরা। এছাড়া প্রাইমারি, নবম, দশম এবং গ্রুপ ডির মামলাও বিচারপতি তালুকদারের বেঞ্চে বিচারাধীন। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিচারপতির নাম করে চাকরি না করার যে অনুরোধ করেছেন তা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবাগনানামের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়েরের আবেদন জানান তিনি। এটা কোর্টের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি, শুধু অবমাননা নয়। ভয় দেখিয়ে লাভ হচ্ছে না, সেন্টিমেন্ট তৈরি করছেন, অর্থাৎ বাংলার সাধারণ মানুষকে খেপিয়ে দিচ্ছেন বিচারকদের বিরুদ্ধে, যে বিচারকরা হচ্ছে সমাজের শত্রু, তাদের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতগুলো ছেদো আবেগ তৈরি করে। মুখ্যমন্ত্রী যার চাকরি গেছে তারও মুখ্যমন্ত্রী, যিনি বঞ্চিত হয়েছেন তারও মুখ্যমন্ত্রী। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তার বাইরেও এমনি লোকও আছে যাদের চাকরি গেছে। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো আছেনই, এমনি লোকও আছে। তা সেই এমনি লোকের মধ্যে কেউ কেউ হয়তো আত্মহত্যা করেছেন। সেই আত্মহত্যা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একটা সার্বিক জায়গা থেকে, একটা মানবিকতার জায়গা থেকে একটা কথা বলেছেন। বৃহস্পতিবারের মধ্যে এই নিয়ে হলফনামা দাখিলের পরামর্শ দিয়েছে আদালত। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দুজনের কাছে আসবো। প্রথমে দেবাংশু, যে বিকাশবাবুর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল কোট আন কোট ওই মঞ্চ ব্যবহার করে বিচার ব্যবস্থাকে হুমকি দেয়া। দেখুন, সিপিএম আর কংগ্রেসের পার্টিটায় এই মুহূর্তে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি সবই হচ্ছে উকিলে ভরা। পার্টি বাই দ্য লয়ার্স, ফর দ্য লয়ার, অফ দ্য লয়ার্স, এবং আদালতে গিয়ে মামলা করে সারাক্ষণ ধরে। এবং বিকাশবাবুর ক্ষেত্রে তোমাদের পার্টিতে নেই বলছো? আমরা মনে করি সুমনদা, যার ফলে একটার পর একটা উল্টো দিকে রায় হচ্ছে। আমরা মনে করি যে আমরা অনেক বেশি মাঠে ঘাটে লড়াইতে স্বচ্ছন্দ দেন হাইকোর্টে কম্বল পেতে সকালে উঠে মামলা করা, এটা আমরা মনে করি। এবার বিকাশবাবুর ব্যাপারটা হচ্ছে, আমি দুটো প্রেক্ষিতে উত্তর দিচ্ছি। প্রথম ব্যাপারটা হচ্ছে যে বিকাশবাবু অর্জুন সিং সিপিএম এ থাকাকালীন তার হয়ে মামলা করেছেন, যে অর্জুন সিং তৃণমূলে চলেছেন তার মামলা দিকে ফিরেও তাকান না। তো এরকম ব্যাপার আছে, অর্জুন সিং এর একটু ব্যাপার আছে এই মানে বিকাশবাবুর। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, তোমরা যে ঠাকায় পড়লে মাঝে মাঝে কপিল সিব্বাল, হ্যাঁ মাঝে মাঝে কংগ্রেসের সাথে মিলে তো আমরা সিপিএম এ সরি আছে, কংগ্রেসের অভিষেক মনু সিংভি মাঝে মাঝে ডেকে নিয়ে আসে। কংগ্রেসের গর্ব থেকে তো আমাদের জন্ম। তাহলে আপনার যুক্তিটা যদি মেনে নিই, তাহলে সিপিএম কেও মেনে নিতে হবে। এর রাজ্যে আপাতত বিজেপি আর সিপিএম এর সেই সম্পর্কটাই হয়েছে, যেটা আমাদের সঙ্গে কংগ্রেসের আপনারা বলতেই পারেন। ধরুন আমি বলতে পারি আগামী দিনে 2024 এ পরিস্থিতি এলে তৃণমূল আর কংগ্রেস এক হতেই পারে। আমি আজকের বক্তব্যের প্রেক্ষিতে আসবো একদম। আমি জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, ইন্টারফেয়ারেন্স উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এই হচ্ছে অভিযোগ, এটা ব্যাপারটা কি? প্রথমে আমি একটা কথা বলতে চাইবো, মনে করাতে চাইবো যে 2012 সালের একটা বিশেষ মামলা, যেটা তৎকালীন প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে হয়েছিল,
তোমার মনে থাকতে পারে বিধানসভার 75 বছর পূর্তি উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছিলেন যে আজকাল কোর্ট থেকে জাজমেন্ট কেনা যায় বা অর্ডার কেনা যায়। তার পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে, সুও মোটো গ্রহণ করেছিলেন কন্টেম্পটের মামলা, এবং দীর্ঘ শুনানির পরে কিন্তু আমার স্মৃতিতে যতদূর আছে জয়ন্ত, যে এই মামলার রায় এসেছিল যে না এই মন্তব্যকে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে একটা কথা আছে, এখানে একটা সুন্দর কথা বলেছিলেন মাননীয় বিচারপতিরা, তারা বলেছিলেন মানে যিনি আবেদনকারী তার পক্ষ থেকে বলা হয়েছিল বিচার ব্যবস্থাকে অসম্মান করার ক্ষেত্রে লক্ষণরেখা অতিক্রম করছেন বক্তা, যিনি কোনো সাধারণ নাগরিক নন বরং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। তার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতিরা একটা রায় দিয়েছিলেন, 2 লাইন আমি একটু পড়ে দিই। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হোয়েন ক্রিটিসিজম ইজ মেড ফ্রম সাচ হাই কনস্টিটিউশনাল ফাংশনারি দ্য সেম শুড বি লেসড উইথ মডারেশন অ্যান্ড টেম্পারেন্স। অর্থাৎ বাংলা সংযত বাংলায় করলে তাকে বেঁধে রাখতে হবে মডারেশন এবং টেম্পারেন্স দিয়ে। এরপর এই মুহূর্তে কিন্তু আমরা প্রায় দেখছি যে আদালত যেন একটা সফট টার্গেট হয়ে গেছে, যে আদালত সাধারণ মানুষের শেষ আস্থা। এটা দেবাংশুবাবু বললেন যে সিপিএম এর উকিলরা খালি মামলা করে, প্রত্যুত্তরে আমি বলবো তোমরা করো না, একেবারে কামদুনি মামলার অ্যাপিল থেকে শুরু করে মুহূর্তে মুহূর্তে ডিএ মামলা নিয়ে তোমরা অ্যাপিল করোনি, সেটা কার? আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি সাধারণ মানুষের চোখে আদালত হচ্ছে গোটা দেশ জুড়ে শেষ আশ্রয়, শেষ আশ্রয়। এক মিনিট। অর্থাৎ যেখানে আদালতকে সফট টার্গেট করা হচ্ছে এবং 2012 সালের পর থেকে আজকে 2023 দীর্ঘ 11 বছর এখানে কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি আদালতকে অসম্মান করা হচ্ছে। আমি জানি না এবারে আদালত কি করবেন, আদালত ভাববেন কিনা, কোথাও সংযত হবার একটা বার্তা দেবেন কিনা। বিচার ব্যবস্থাকে হ্যাঁ না তোমার কাছেই যাব, প্রভাবিত করার চেষ্টা করছি না, কিন্তু আমি বলছি সবটা যদি ঔচিত্য আর নৈতিকতা এর ওপরে ছাড়া হয় তাহলে আজকের 2023 একদম 2000 না আমি বলছি 2023-এ দাঁড়িয়ে তো হবেই। আমি বলছি যে সব আমি যে মানুষ ভালো ভাববেন, ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, এইটা ভেবে তো নয়। মানুষকে বাঁচাবার জন্য যেহেতু বারবার আদালত এগিয়ে আসছে, সেহেতু আদালতই বারবার সফট টার্গেট হচ্ছে। তুমি বলছো যে আদালত নিজের সম্মান রক্ষাতেও এবার এগিয়ে আসবেন কিনা আদালত বিচার করবে। আমি শুধু একটা কথা বলি, এই যে আলোচনাটা হচ্ছে না যে আদালত সফট টার্গেট হয়ে যাচ্ছে, আমরা কেউ টার্গেট করছি না। আমি শুধু একটা এক্সাম্পল দিই। কিন্তু একটা জিনিস বলো দেবাংশু, তুমি আমি খানিকক্ষণ আগে কুণাল দাও দেখলাম যে রায়ের প্রেক্ষিতে সরাসরি বিচারপতিকে আমি আপনার দেখতে হবে যে দিতে পারবে না, আগে সমন দিতে হবে। ব্যাখ্যা করলেন কিন্তু ওই একই জিনিস যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি বলছি দেবাংশু, দেবজিৎ যেটা বলতে চাইছে যে রক্ষা কবচ যদি বেআইনি হয় বা খারাপ হয় বা আইন বিরোধী হয়, আইন বিরোধীটাই সঠিক কথা, তাহলে তো সবার ক্ষেত্রেই সেটা সমান। জয়ন্তদার প্রশ্ন, আপনার প্রশ্ন, দেবজিৎদার প্রশ্ন, 3টে প্রশ্ন কিন্তু সুমন দা, তো একটু সময়টা সেরকম দেখুন। প্রথম কথা হচ্ছে কেন এই কথাটা বলা হচ্ছে, ব্যাঙ্গালোরের একটা আদালত, এই যে রিসেন্ট যে কেসটা নিয়ে আমরা আলোচনা করছি না, যে বিজেপি নেতার ছেলের কাছে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লো, লোকায়ুক্ত অ্যারেস্ট করলো এবং প্রায় 6 না 8 কোটি টাকা পাওয়া গেল এবং বিজেপির নেতারা তার প্রায় পাশেই এসে দাঁড়ালো, তাকে মিছিল করে নিয়ে গেল। সেইটাতে যার বাড়ি থেকে টাকাটা উদ্ধার হলো, বাড়ি থেকে তার নিজের, আদালত জামিন দেওয়ার সময় বলেছে যে কারোর বাড়ি থেকে টাকা পাওয়া গেল মানেই তাকে নিয়ে টেলিভিশন চ্যানেলে চর্চা করে তার গায়ে কালিমালিপ্ত করা ঠিক না, তার মানেই সে অন্যায় করেননি। এই বাক্যটা বললো। তো আমি বলছি এই বক্তব্যটাই ধরুন বাংলার কোনো একটা কেসে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে কোনো একটা বিচারপতি বললেন, জয়ন্তদার ভার্সন কি হতো? আমি এটার উত্তর দেবার প্রয়োজনই মনে করলাম না। জায়গা নেই, উত্তর হয় না তো, কারণ আজকে ব্যাঙ্গালোরে প্রাসঙ্গিকটা কি সমস্ত মাত্র সবার কাছে যাবো। হ্যাঁ, কি বলার আছে জয়ন্তদা? প্রথম কথা হচ্ছে কোথাও ভূভারতে দেখাতে পারবেন না যে বিজেপির নেতা নেত্রীর পেছনে ওই রকম ভাবে কোনো আদালত যেখানে ভার্ডিক্ট দিচ্ছেন বা আটকে রেখেছেন বা কোনো এখনো পর্যন্ত বিচার হয়নি। বহু জায়গাতে দেখা গেছে, বেশিরভাগ জায়গায়, সব জায়গাতে আগে
বা ইয়ে দিয়ে দিয়েছেন নিজেরা। দাঁড়াও দাদা, আগে সেখান থেকে নিজের পদ থেকে তিনি প্রত্যায়িত হয়েছেন, তিনি নিজে দিয়েছেন বা দলটাকে এক্সপেল করেছেন, তারপরে তিনি জিতে ওখানে ফেরত এসেছেন। এইরকম নয় যে মুখ্যমন্ত্রী ব্যাপমের সময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেননি যে আমরা সবাই চোর, না আসুন সবাই মিছিল করুন। আমি বলছি না 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 না, আমাদের কোন মুখ্যমন্ত্রী আজ অবধি বলেনি আমরা সবাই চোর। হয়নি কোনো মুখ্যমন্ত্রী। শোনো শোনো, আমি একটা কথা বলি, যে যতজন আজ অবধি ধরা পড়েছে, সবাই কমাল ধরা পড়ে সেই ছবি কেন এয়ার হবে না, সেই ছবি মানুষের সামনে কেন আসবে না, এই প্রশ্ন আপনাকে বলছি। এ রাজ্যে স্বাধীনতার ৭৫ বছর পর নিয়োগ দুর্নীতি নিয়ে যে স্ক্যাম হয়েছে, এটা ৭৫ বছরের ইতিহাসে হয়নি, আগামী ১৫০ বছরও হবে না, হয়নি। এবং এই প্রসঙ্গে আমি আপনাকে বলছি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন বলেছিলেন যে যারা ইল্লিগালি এই প্রাপক চাকরির, তারা ৭ই নভেম্বরের মধ্যে প্রত্যেকে রিজাইন করুন। আপনি খেয়াল করে দেখুন, ৪,৫০০ যাদের নাম এসএসসি খারিজ করেছে, ৪ জন মাত্র সুমোটো রিজাইন করেছিল, 4 জন, অনলি 4, আর বাদ বাকি করেনি। আমি আজকে আপনাকে বলছি, আমি যদি এই রাজ্যের প্রধান নিয়ামক হতাম, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হতাম, তাহলে আমি আপনাকে বলছি, আমি পুলিশকে অর্ডার দিতাম, যারা ২৫-৩০ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের এজেন্টদের এবং যারা টাকা নিয়েছে, 3টে এজেন্সিকে আমি কিন্তু জেলে ভরতাম। কিন্তু তার উল্টোটা হচ্ছে, উল্টোটা হচ্ছে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে দেখানোর চেষ্টা করে ইল্লিগাল কাজ করা হচ্ছে। আপনার অনুষ্ঠানে আমি কিন্তু এটা শুনেছি, আপনি জাস্টিস অশোক গাঙ্গুলিকে নিয়ে এসেছিলেন, তিনি কিন্তু এই কথাটা স্পষ্টভাবে বলেছেন, পরিষ্কার বলেছেন, দুটো প্রেক্ষিত আলাদা। না আমি সেটা বলছি না, প্রেক্ষিতের কথা না, ওই কথাটা বলেছেন যে চাকরি খাওয়া মানে সেটা মৃত্যুদণ্ডের শামিল, এই কথাটা কিন্তু উনি উল্লেখ করেছেন। নিজের একটা জাজমেন্টের উদাহরণ দিয়েছে, আরেকজন গিয়ে বসে থাকে, আবার আমার সেই বেসিক প্রশ্নে ফিরতে হবে, সেটা হচ্ছে যে যে অযোগ্যদের, যারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে, পয়সা দিয়ে চাকরিটা কিনলো এবং যারা শূন্য পেয়ে 53 হলো, আর 53 যারা পেয়েছে, যারা বেশি নম্বর পেয়েছে, সেই যোগ্যদের নাম্বার কমানো হলো, এটা ক্রাইম এবং অর্গানাইজড ক্রাইম, এবং তার চাকরি থাকতে পারে না। এটা নৈতিকভাবে, আইন কি বলে আমার জানার দরকার নেই, নৈতিকভাবে একে সমর্থন করা যায় না। কিন্তু এখানে আমার পরের প্রতিবেদন, নয়তো এই তর্কেই চলবে আরও আধ ঘন্টা। আমি এইখানে রাখবো যে মনীষ কোঠারি, অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক, তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল। এই অনুষ্ঠানেই আমরা ব্রেক করেছি। আজকের খবর হচ্ছে কোর্ট চত্বরে তিনি কান্নায় ভেঙে পড়লেন, আর ইডি দাবি করছে যে সবটা মনীষ জানে, এইভাবে দায় ঠেলে দিয়েছেন কেষ্টবাবু তার হিসেব রক্ষকের দিকে। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে দায় ঠেলাঠেলি করে কি তদন্তের সাঁড়াশি আক্রমণ এড়ানো যাবে? দেখুন তো। অস্কার জয়ের পরে তামিলনাড়ুর মুদুমালাইয়ের 2 হাতি, রঘু আম্মু এবং মাকুল দম্পতি, বেলি ও বোম্মানের জীবনযুদ্ধ গোটা দেশের নজর কেড়েছে। আর তখন গরু পাচার নিয়ে বিতর্কের ঝড় বইছে বাংলায়। যে মামলায় অনুব্রত মণ্ডলের চাপ ক্রমশ বাড়ছে, তাঁর দেহরক্ষীর পর এবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গ্রেফতার হতেই বুধবার ইডির হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লিতে ইডি সদর দপ্তরে হাজির হলেন না তিনি। নানা মহলে প্রশ্ন, গ্রেফতারির আশঙ্কাতেই কি ইডির সামনে হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা সুকন্যা? ইডি সূত্রে খবর, মঙ্গলবার আইনজীবী মারফত সুকন্যা এজেন্সিকে জানান তার কিছু সমস্যা আছে, পূর্ব নির্ধারিত কিছু কাজও রয়েছে, তাই এদিন তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়, তাকে সময় দেয়া হোক। এদিকে তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবারই অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীষ কোঠারিকে গ্রেফতার করে ইডি। এদিন দিল্লিতে রাউজ অ্যাভিনিউ কোর্ট চত্বরে এই বিষয়ে প্রশ্ন করা হলে কেঁদে ফেলেন মনীষ। অনুব্রত আপনাকে দিয়ে এসব করিয়েছে? কিন্তু এখন তো অনুব্রত পুরোটা আপনার নাম করছে। আপনার নাম বলছে। আপনি কি বলবেন? আপনি সরাসরি যুক্ত বলেছেন ইডি, কি বলবেন? যা ইচ্ছা বলবো, কোর্টে দেখবেন। আই এম আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দ্যাট ইজ মাই মিস্টেক। এদিন ইডির আইনজীবী মনীষ কোঠারিকে হেফাজতে চেয়ে বলেন তিনি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক, অনুব্রতর হয়ে তিনি এই অপরাধকে এগিয়ে নিয়ে গেছেন। অনুব্রতর হয়ে একাধিক শেল কোম্পানি তৈরির পাশাপাশি কর্মীও নিয়োগ করতেন তিনি। অনুব্রত আমাদের কাছে দাবি করেছেন টাকা তছরূপের সঙ্গে জড়িত মনীষী, তিনি সব জানেন। শুধু অনুব্রতই নন, সাইগাল হোসেনের হয়েও তিনি আর্থিক দুর্নীতি করেছেন।
এরপর মনীষের আইনজীবী বলেন তিনি কোনো অপরাধী নন, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেছেন মাত্র। তাকে ইডি যখনই ডেকেছে হাজিরা দিয়েছেন, পরবর্তীকালেও সহযোগিতা করবেন। তিনি অসুস্থ, গ্রেফতার করার প্রয়োজন ছিল না। দুপক্ষে সওয়াল জবাবের পরে মনীষ কোঠারিকে 6 দিনের জন্য ইডির হেফাজতে পাঠায় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। অনুব্রত আপনার নাম বলছেন, অনুব্রত আপনার নাম বলছেন, বলছে আপনি নাকি সব জানেন, অনুব্রত বলেছেন। আপনি সব জানতেন? শেল কোম্পানিগুলো আপনার তৈরি করা? আবার বললাম পলিথিতে সেল কোম্পানির মধ্যে কোনো ডেফিনিশন নেই। এদিকে ইডি সূত্রের খবর 20 মার্চের আগে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে ফের তলব করা হবে। সেদিনই কি বাবার সঙ্গে মেয়ে এবং অনুব্রতর হিসাবরক্ষক মনীষ কোঠারিকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারীরা? সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের ওপর চাপ ক্রমশ বাড়ছে। বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহা ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আরও সমন পাঠানো হয়েছে অন্তত 10 জনকে এবং আগামী 9 দিন যাদের জেরা করতে চায় ইডি। আজকে সুকন্যা জানিয়েছেন তিনি আসতে পাচ্ছেন না, কিন্তু তাকে আবার ফের সমন পাঠানো হবে। ওই 9 দিন সময়সীমা যেটা হেফাজতে আছে, সেই হেফাজতে থাকার, অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার সময়সীমার মধ্যে জেরা করা যায় কিনা আপনাদের দেখাবো। কিন্তু জয়ন্ত, আমি আইনের প্রশ্নে আসছি। সেটা হচ্ছে 2016 থেকে মনীষ কোঠারি তিনি সমস্ত অনুব্রত মণ্ডলের এই ব্যবসায়িক কাজকর্ম ইত্যাদি, ইডি দাবি করছে যে অনুব্রত মণ্ডল নাকি গোটা দায়টা মনীষ কোঠারির ওপর, তার অ্যাকাউন্টেন্টের ওপর, তার হিসেব রক্ষকের ওপর চাপিয়ে দিয়েছেন। এখানে আমার প্রশ্ন, আইন কি বলছে? একদিকে আমরা দেখছি সাইগাল হোসেন, যিনি একজন রাজ্য পুলিশের কনস্টেবল, তার সম্পত্তি ইডি দাবি করছে 100 কোটিরও বেশি। আমি বলছি এই দায় কাকে নিতে হবে? আমি প্রথমে একটা কথা বলি যে দেখো সমাজের কিভাবে অবক্ষয়। দস্যু রত্নাকরের প্রশ্নের জবাবে তার পাপের ভাগিদার হতে চায়নি তার পরিবারের লোকজন, আর এখন দেখি মানিক ভট্টাচার্য নাকি অপরাধ করছেন তার ছেলে বউকে নিয়ে, অনুব্রত মণ্ডল অপরাধ করছেন তার মেয়ে, তার ড্রাইভার, দেহরক্ষী, এমনকি চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে নিয়ে। এটা গেল একদিক। নাম্বার 2, এটা ঠিক, একে বলে কো অ্যাকিউজড স্টেটমেন্ট। একজন অভিযুক্ত তিনি অন্য কারো কথা বলতেই পারেন, কিন্তু প্রশ্ন হলো করবোরেশন। এবার সেটা আসবে পরে। যদি অনুব্রত মণ্ডল যা বলছেন তার সঙ্গে এনার কথা করবোরেট করে যায়, তাহলে কিন্তু মনীষ কোঠারি পার পাবেন না। আমার যেটা ধারণা, ইডি যেটা করে উভয়কে হয়তো মুখোমুখি বসিয়ে জেরা করবে, বা আমি শুনেছি ইডি তাদের জেরাটা রেকর্ড করে রাখে, রেকর্ড দেখিয়ে বলবে এই দেখুন অনুব্রত মণ্ডল এই বলেছেন, আপনার কি বক্তব্য। এইভাবে এখনো পর্যন্ত যা বলছে, এই যে মানি লন্ডারিং এবং শেল কোম্পানি তৈরি, এখানে একেবারে স্পষ্ট উদ্যোগ দেখা গেছে মনীষ কোঠারির, ইডির অভিযোগ। যদি তাই হয় তাহলে মনীষ কোঠারি অন্যতম অভিযুক্ত। তুমি আরেকটা কথা তুমি বললে, তুমি সাইগাল হোসেনের কথা বলছিলে। দেখো সাইগাল হোসেন একজন পুলিশ কর্মী। আমরা জানি পুলিশ যে আমরা ডিসিপ্লিনড ফোর্স, তার একটা 5000 টাকার শাড়ি কিনতে গেলেও তার কিন্তু পারমিশন নিতে হবে এক্ষেত্রে এসপির কাছ থেকে। অর্থাৎ তুমি বলছো 100 কোটি টাকার সম্পত্তি, বাড়ি, গাড়ি, ঘড়ি, তাহলে এসপি কি করছিলেন? এসপি কি চোখ বুঝেছিলেন? তাহলে এসপিও কেন এই একই মামলায় 120 দিতে পড়বে না? এসপির বিরুদ্ধে কেন প্রসিডিং চালু হবে না? বীরভূম জেলাতে যারা গত 7 বছর ধরে এসপি ছিলেন, দে ডিড নট ডিসচার্জ দেয়ার ডিউটিজ ফেথফুলি, লিগালি অ্যান্ড কারেক্টলি। প্রকাশ্যে বললাম একদম। এবার আপনাকে আমি বলছি যে আপনি দেখবেন যে বীরভূমটা হচ্ছে এমন একটা মডেল জেলা হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে ইডির কাছে এবং বিভিন্ন এজেন্সির কাছে, যেখানে আপনি চিন্তা করে দেখুন, সমবায় ব্যাংকের 300 অ্যাকাউন্ট বেনামিভাবে কাজে লেগেছে। গ্রিন করিডর করে আমরা লোকের জীবন বাঁচাই, মেডিকেল কলেজে লাইফ বাঁচানোর জন্য, এখানে গ্রিন করিডর করে টাকা চলে আসে প্রভাবশালীর কাছে। এখানে আপনি দেখবেন যে আমি জীবনে শুনিনি কোনদিন আমার 34 ইয়ার্সের চাকরিতে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া হচ্ছে। আপনার নামে অ্যাকাউন্ট, আমি আপনাকে বলছি আপনি অ্যাকাউন্টটা ভাড়া দিন, 50 লাখ টাকা আপনাকে আমি দিয়ে দেবো। আপনি ভাড়া দিয়ে দিয়েছেন যে ইজি মানি আসছে, কী ক্ষতি? এভরিথিং হচ্ছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে, কিন্তু আমি আপনাকে বলছি যে প্রাপক টাকার যে আয় করছে তাকে বলতে হবে যে আমার আয় উৎস এই, এবং আমার আয়ের উৎসটা আমি এইভাবে চ্যানেলাইজ করবো। ইল্লিগাল পথে চ্যানেলাইজ করছে, পদে পদে নিয়ম ভঙ্গ, পদে পদে নিয়ম ভঙ্গ হয়েছে। যে ইডির এই বাক্যবন্ধটাকে বেদবাক্য বোধহয় নয়। কারণ কেন বলছি, অরুণ পিল্লাই মানে আবগারি মামলা, দিল্লির ওই মনীষ সিসোদিয়ার আবগারি মামলার যে মূল অভিযুক্ত, তিনি কিন্তু তার বয়ান বদলের জন্য নতুন করে অ্যাপিল করেছেন যে তাকে ইডি জোর করে মানে এটা বয়ানটা করিয়ে নিয়ে। আপনি এটা কোন প্রেক্ষিতে রাখছেন? আমি কেন বলছি যে অনুব্রত মণ্ডলকে সমর্থন করে? আমি বলছি না যে কথাটা মনীষ কোঠারি সম্পর্কে আসছে, যে অনুব্রত মণ্ডল বলেছেন যে উনি সমস্ত এর দায়ী, মানে দায় সমস্ত কোঠারির। আমি সেই প্রসঙ্গে অনুব্রত বলতে পারি না, ইডি তদন্তের, ইডি যে বয়ান
সেই বয়ানটা আদৌ তারা প্রমাণ করতে পারবে কিনা আদালতে যথেষ্ট সন্দেহ আছে। অলরেডি অরুণ পিল্লাই তার একটা ছোট উদাহরণ। আমি বলছি দয়ান কৃষ্ণ তিনি অরুণ কোঠারির আইনজীবী নন, তিনি মনীষ কোঠারির আইনজীবী নন, মনীষ সিসোদিয়ার আইনজীবী। তিনি বলছেন যে বর্তমান ভারতে গ্রেপ্তারি হচ্ছে একটা বুঝলাম, আপনি তো হাওড়ার লোক, আমি তো বীরভূমের লোক নয়, একটা নতুন ফ্যাশন ইন্ডাস্ট্রি শুরু হয়েছে গ্রেপ্তার করা। না, আমার একটা কথা আছে সুমনদা, এই ইকোসিস্টেম যেটা কিনা চালু হয়েছিল, জয়ন্তদার কথার পরিপ্রেক্ষিতেই বলি, যেখানে দাঁড়িয়ে ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা দেবো, কিন্তু ধরতে হবে, বোম মারো পুলিশকে, সেদিন দেবাংশুরা কিন্তু এখানে বসে একের পর এক প্রত্যেক জায়গায় বলছি, দাদাও ছিলেন, প্রত্যেক জায়গায় আমাদের এখানে টক শো হতো, আমরা চেঁচাতাম, কোনোদিনও এরা একটাও, উনিও ছিলেন, দেবাংশু ছিল, একটা কোনো নেগেটিভ কথা বলেছে যেটা অন্যায় হচ্ছে, তোমার এখনো সংশয় আছে, এক নেগেটিভ কথা বলেছেন, তুমি অতীতে চলে গেলে কেন? এখনো অনুব্রত মণ্ডল স্বপদে আছেন, জেলা সভাপতি। একদম। এবার আমি 2-3টে কথার উত্তর দিই। প্রথম কথা হচ্ছে নেগেটিভ কথার কথা উনি যখন বলছেন, যখন অনুব্রত মণ্ডল পুলিশকে বোম মারার কথা বলেছিলেন, ঠিক আছে, তখন আমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে পড়ি, আমি বলছি দেবাংশু, তারপর আমি জানি না কমপ্লেন খেয়ে কিনা তুমি বড় হয়েছো, কিন্তু অনুব্রত মণ্ডল থামেন না, একই রকম। এইটাই আমি বলছি সুমনদা, যে বাকি যে কথাগুলো নিয়ে আলোচনা করা হয়, ধরুন চড়াম চড়াম, গুড় বাতাসা, এগুলোর মধ্যে কিন্তু যে যার পারসেপশন অনুযায়ী বিশ্লেষণ করে, এর মধ্যে কিছু নাই। এবার বাদ বাকি কথাগুলো নিয়ে আলোচনা গাঁজা কেসের কি পার্সপেক্টিভ আছে, কোন পারসেপশন থেকে আলোচনা করে গাঁজা কেস? আমি দেবজিৎদা বললো বলে এটা টানলাম, আমি এখানে 3টে বেসিক পয়েন্ট না বললে আমার হবে না। আমাদের জয়ন্তদা একজন স্বনামধন্য উকিল, তিনি এখন উকিল হিসাবে বসেছেন, তো স্বাভাবিকভাবেই তিনি তার বক্তব্যের শুরুতেই বললেন অনুব্রত মণ্ডল তার মেয়ে, তার সবাইকে নিয়েও অপরাধটা করেছেন। এই যে করেছেন, এই জাজমেন্টটা উনি কিসের ভিত্তিতে দিচ্ছেন, কোন কাগজের ভিত্তিতে দিচ্ছেন, কোন আদালতের জাজমেন্টের ভিত্তিতে দিচ্ছেন, একজন উকিল হিসাবে। আমি বলছি যদি তিনি কোন রাজনৈতিক দলের প্রতিনিধি না হন, একজন উকিল হিসাবে তিনি তো আইনটা বিশ্লেষণ করবেন। একজন উকিল কি বলতে পারেন অপরাধ করেছে? এটার আমি 2টো পয়েন্ট আর বাকি আছে আমার, দ্রুত। 2 নম্বর কথা হচ্ছে সুমনদা, এই গরু পাচার মামলায় যে বিজেপি নিশীথ প্রামাণিককে বলতো গরু চোর, তাকে মন্ত্রী বানিয়েছে, যে উত্তরপ্রদেশ বিহার হয়ে বাংলায় গরু ঢোকে বলে আলোচনা, সেই উত্তরপ্রদেশ বিহারের একজনও নেতাকে ধরা হয়নি, অমিত শাহের দপ্তর অব্দি যায় ধরা হয়নি, আসামের বিজেপি সরকার আসাম দিয়ে দেদার গরু পাচার, কংগ্রেসের অভিযোগ, সেখানে ধরা হয়নি, বিজেপি ও কংগ্রেসের অভিযোগ তো ধরা হয়নি, সব কিছু যোগ করে এরকম কত ফৌজদারি মামলা আছে, খুনের অভিযোগ আছে, এরকম লোককে তৃণমূল কংগ্রেস গত 11 বছরে দলে নিয়েছে। আমি বলছি এই রকম কাগজের না মানে মহাভারত হয়ে যাবে। আমি শুধু নামের কালীঘাটের ময়না সত্য কথা কয় না। আমরা যখন সেটার উত্তর ধরুন উত্তরপ্রদেশ দিয়ে দিই, আপনি একটা কথা বলেন, এটা দিয়ে কি এটা জাস্টিফাই করা যায়? তাহলে সুমনদা আমি যে প্রশ্নটা তুললাম, এটাও তো কোনো এক্সাম্পল দিয়ে জাস্টিফাই করা যায় না। আমার বক্তব্যের বেসিক জায়গাটা হচ্ছে বাকি জায়গাটা ধরা পড়ছে না, বাকিটা ধরা পড়ছে না। দ্রুত প্রথম কথা বলি যে আমি আইনজীবীর পাশাপাশি একজন সাধারণ মানুষও বটে, আর ইডি একটা খুব বুদ্ধিমত্তার কাজ করছে আজকাল, চট করে টাকার ছবি চ্যানেলে দেখিয়ে দিচ্ছে। অনুব্রত মণ্ডল দোষ করেছে কি করেনি এটার জন্য আমাকে তার সাজা অবধি অপেক্ষা করতে হবে না। তার যে কোটিশো কোটি টাকার সম্পত্তি, মানিক ভট্টাচার্যের যে কোটিশো কোটি টাকার সম্পত্তি, এটা সাধারণ মানুষ কেন বাচ্চারাও জানে। 6 দিনে 6.5 কোটি টাকা সম্পত্তি, এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আমি এক্ষেত্রে শুধু একটা কথা বলবো যে আদালতের রায়ে অবধি অপেক্ষা করা সবারই উচিত, তার কারণ মাননীয় বিচারপতিরা অত্যন্ত যত্ন এবং অত্যন্ত নজরদারির সঙ্গে এই মামলাগুলোর বিচার করছেন, আমাদের অন্তত সাদা চোখে এটা মনে হচ্ছে। আমি পরের প্রতিবেদনটা রাখবো, যেটা কিন্তু এই মনীষ কোঠারির রোল নিয়ে, কি ভূমিকা, ইডির কি বক্তব্য, অবশ্যই আদালতে বিচারযোগ্য, কিন্তু আদালতেই কি বলছে ইডি দেখুন। অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবারই গ্রেফতার করা হয় তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারিকে। বুধবার তাকে ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। কিন্তু মনীষ কোঠারিকে জেরায় ঠিক কি জানতে চাইতে পারেন ইডির গোয়েন্দারা? কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, এই মনীষ কোঠারি ছিলেন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের ডান হাত। অনুব্রত মণ্ডল ও তার দেহরক্ষী সাইগাল হোসেনের পরিবারের সম্পত্তির হিসেব রাখতেন তিনি। এর আগে গরু পাচার মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তাতেও মনীষ কোঠারির নাম উঠে এসেছিল।
সেখানে বলা হয় রাইস মিল কেনা এবং কোম্পানি তৈরি করতে অনুব্রত মণ্ডলকে সাহায্য করেছেন মনীশ। সিবিআই চার্জশিটে বলা হয় 2014 সালে 1.5 কোটি টাকায় 8 জন অংশীদারের থেকে শ্রীগুরু চালকল কেনেন অনুব্রত মণ্ডল। তারপর সেই চালকলেরই নাম বদলে করা হয় ভোলেবোম চালকল। তদন্তে জানা যায় চালকল হস্তান্তরের সময় মোট 19টি ডিট তৈরি করা হয়েছিল। কোথাও ক্রেতার জায়গায় নাম ছিল ভোলেবোমের, কোথাও নাম ছিল সুকন্যা মণ্ডল কিংবা ছবি মণ্ডলের। এই পুরো প্রক্রিয়াটা হয়েছিল মনীশ কোঠারির মধ্যস্থতায়। সিবিআই এর চার্জশিটে আরও বলা হয় বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে অনুব্রত মণ্ডলের জন্য টাকার ব্যবস্থা করতেন মনীশ কোঠারি। বিভিন্ন অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমার সঙ্গত কারণও দেখাতে পারেননি মনীশ। ফলে কেন্দ্রীয় এজেন্সি এখন জানতে চাইছে শেল কোম্পানির মাধ্যমে আসা টাকা দিয়েই কি অনুব্রত মণ্ডলের সম্পত্তি কেনা হয়? সেই টাকা কি গরু পাচারের? চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এটা একজন মানুষের কাছে গর্ব হওয়া উচিত, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পজিশনটা যদি বাটপাড়ির লুঠের টাকা ম্যানেজ করার জন্য কেউ ব্যবহার করেন তাহলে তিনি অপরাধী এবং তাকে কেঁদে ভাসাতে হবে। কেন করেছিলেন? জানতেন না যে অনুব্রত মণ্ডলের বেআইনি সম্পদ হচ্ছে? জানতেন না যে অনুব্রত মণ্ডলের নামে চালকল হচ্ছে, গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, সম্পত্তি হচ্ছে, যেখানে যা দেখছেন সব? এখন ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্তের এই স্টেজে যেগুলি বলে সেগুলিকে ধ্রুব সত্য মানার কোনো কারণ নেই। আবার তার মানে এই নয় যে আমরা কোনো কাউকে ডিফেন্ড করছি বা কোনো অন্যায়কে ডিফেন্ড করছি, কিন্তু ইডি কবে কি বলছে কোন কোর্টে সেটা নিয়ে কোনো মন্তব্য হতে পারে না। এদিকে তদন্তে গোয়েন্দাদের নজরে রয়েছে সিউড়ি সমবায় ব্যাংকের প্রায় 350টি ভুয়ো অ্যাকাউন্ট। সিবিআই এর পরে নিয়ে তদন্তে নামছে ইডি। এর আগে এবিপি আনন্দর অন্তর্তদন্তে উঠে এসেছিল কোথাও মৃত ব্যক্তির নামে খোলা অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছিল, কোথাও গ্রাহক লিখতেই না জানা সত্ত্বেও তার নামে সই করে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এই ভুয়ো অ্যাকাউন্ট কাজে লাগিয়ে গরু পাচারের কালো টাকা সাদা হয়েছিল কিনা সেটাই জানতে চাইছেন গোয়েন্দারা। এর আগে সিউড়ি সমবায় ব্যাংকে হানা দিয়েছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই গ্রামবাসীদের যাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এবার এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে ইডি। মঙ্গলবারই ইডির তরফে সিউড়ি সমবায় ব্যাংকে ফোন করা হয়। সিবিআই যে নথি বাজেয়াপ্ত করেছিল ইডি সেগুলি ফের চেয়েছে বলে সূত্রের দাবি। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। মঙ্গলবারও জামিন পেলেন না নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মানিক ভট্টাচার্য। আদালতে জজ সাহেবকে হতাশ মানিকবাবু বললেন, এমন একটা অর্ডার দিন যাতে রাতে ঘুমোলে সকালে যেন চোখ না খোলে। জেলে রয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্র। ইডি বলছে বিপুল টাকা গেছে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে। তদন্ত চলছে, কিন্তু কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর চোখের জল যে শেষমেশ কবে মোছা যাবে কেউ জানে না। তদন্তে আরও গতি আসুক, চাহিদা তো এইটুকু চাওয়ার জন্য আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। হ্যাঁ কত না স্মৃতির কথা মনে পড়ে আজ, এবার সাজবি তুই কয়েদির সাজ। বাপ বেটা মিলে যা যা করেছিনু কাজ, চাকরির প্রার্থীরা বলে ধোঁকাবাজ। আয় খোকা আয়, আয় খোকা আয়, আয় খোকা আয়, আয় খোকা আয়। আজকে দুজনে সেল করবো শেয়ার, এতদিন পরে নেব বাবাকে আর। কোর্টের রায়ে দেখাই ধাক্কাটা জোর, যেখানেই যাই শুনি লোকে বলে চোর। আয়
আয় খোকা কিস দেবেন না প্লিজ?